আমাদের সঙ্গে আজকে এক্সক্লুসিভ ভাবে যিনি সঙ্গে আমরা পেয়ে গেছি যুধাজিৎ সেন মজুমদার। তিনি বিজেপির এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কনভেনার, তাকে সঙ্গে পেয়ে গেছি এবং ওনার অনেক পরিচয় আছে। আমরা আস্তে আস্তে যখন এগোবো সবটাই জানতে পারবো। নমস্কার আপনাকে কড়া খবরে। একদমই প্রথমেই জিজ্ঞাসা করি, আপনি এনআরআই, অবভিয়াসলি আপনি সিলিকন ভ্যালিতে থাকেন এবং এই যে বিধানসভা নির্বাচন, আমরা জানি অনেক প্রবাসী আছেন যারা এই নির্বাচনের সময় আসতে পারে না, কিন্তু আপনি এই 2026-এর এটাকে নির্বাচন বলবো না, একটা গণযুদ্ধই বলবো, যে যুদ্ধটা চলছে এবং পরিবর্তনের একটা আবহ উঠেছে এবং সেটাকে মাথায় রেখে আপনি দূর সীমান্ত থেকে একদম পাড়ি দিয়েছেন নিজের মাতৃভূমিতে, কি বলবেন? হ্যাঁ, একদম তুমি যেটা বললে, দেখো এবারে যে ইলেকশনটা, এটা নর্মাল একটা ইলেকশন নয়। এটা বাঙালি হিন্দুদের কাছে আমাদের হোমল্যান্ড বাঁচানোর শেষ সুযোগ। যেরকম জিউসদের কাছে ইসরায়েল, সেরকম বাঙালি হিন্দুদের কাছে পশ্চিমবঙ্গ। আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের ভূমিকে বাঁচানোর এটা আমাদের শেষ সুযোগ। এবং যেটা ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই তার যাই কিছুই হবে ভোটের মাধ্যমে হবে। সেই জন্য এই ইলেকশনটা আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট। আর আমি বহুভাবে ভারতবর্ষের সঙ্গে, কলকাতার সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক বছর ধরে জড়িত। আমি যদিও সিলিকন ভ্যালিতে থাকি, যেরকম তুমি বললে, বহু বছর ওখানে থাকি, আমার নিজের কোম্পানি, কাজপত্র সব ওখানে। কিন্তু আমি যেহেতু এখানকার বিভিন্ন আমাদের ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত, এখানকার হিউম্যান এনজিও বলো, তুমি এখানকার মানুষদের জন্য যেভাবে যে কিছু, যাই হোক, আমার নিজের জায়গায় এরকম একটা মাহেন্দ্র ওখানে দাঁড়িয়ে আছে এবং আমার মনে হয়েছে যে এই সময় আমার এখানে আসাটা জরুরি। এবং বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালিরা চাইছে এই পরিবর্তনটা আসুক, তাদের নিজেদের মতো করে তারা করছে, বাট আমার মনে হয়েছে যে আমার এই সময় এখানে থাকাটা জরুরি। আমরা সবাই জানি, একটা কথা হয়, যেমন কাঠবেড়ালিও রাম সেতু বানানোর ভূমিকা রেখেছিল, সেরকম আমরা সবাই কাঠবেড়ালির জায়গায় আছি। এরকম আমাদের কত ছেলে মেয়ে, বয়স্ক মানুষ, বাচ্চারা সবাই এই যেটা তুমি বললে জন আন্দোলন, রাইট, সেই মাস রিভলিউশনের পার্ট। তো এই সময় যদি আমি এখানে না থাকি, আমার মনে হচ্ছিল যে দ্যাট ওন্ট বি রাইট, সেই জন্য আমি এখানে। আরেকটা বিষয় জানো, যে এই ভোটটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং যারা বিদেশে আছেন, অনেকেই আছেন যারা হয়তো কর্মসূত্রে বিদেশে আসতে পারছেন না, অবশ্যই তারা সেখানে বসে ভাবছে যে আসতে পারছি না, এই ভোটটা তারা মিস করছে। তাদের প্রত্যেকটা ভোটও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট এই পরিবর্তনের ক্ষেত্রে, এবং বিশেষ করে তারা হয়তো মানে আপনিও প্রফেশনাল ক্ষেত্রে ওখানে চলে গেছেন ঠিকই, কিন্তু আপনাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা পরিজন, পরিবার পরিজন, সবাই তো যেতে পারেনি, যারা এই কলকাতা বা পশ্চিমবাংলায় যারা আছে, তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতি সামনে এসছে 15 বছরে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি সামনে এসছে, সেই দুর্নীতির কিন্তু একটা পার্ট হয়ে গেছে। কারণ তারাও সেইগুলো, শিক্ষা ক্ষেত্রে গেলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা স্বাস্থ্যে দেখেছি চিকিৎসা ব্যবস্থা কিভাবে মানে তার পরিকাঠামো ঠিক নেই, বিভিন্ন ধরনের ঘটনা সামনে এসছে। মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন? না না, একদম। তো আমার নিজের লোকজন, আমার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই, বাট তার বাইরে এটা অনেক বৃহত্তর ব্যাপার, তোমার নিজের জাতির লোকজন। দেখো, পৃথিবীতে তুমি যে জায়গাতেই থাকো না কেন, তুমি যাই করো না কেন, এজ এ বাঙালি, এবং আরো দৃঢ়ভাবে বললে বাঙালি হিন্দু, তোমার ভূমি হলো পশ্চিমবঙ্গ। যদি পশ্চিমবঙ্গ তুমি হারাও এবং পশ্চিমবঙ্গ যদি নিচের দিকে যায়, তাহলে সেটা তুমি এজ এ পরাজিত জাতির পার। তো এই যা বললে তুমি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, মেয়েদের সুরক্ষা, চাকরি, সবকিছুতে আমরা এখন বটমে আছি এবং এখান থেকে শুধু উপরেই যাওয়া যেতে পারে। তো সেই জন্যই কেউ কেউ ওখান থেকে করছে, কেউ কেউ লোকজনকে বোঝানোর চেষ্টা করছে, কথা বলছে। আর আমাদের মতো কিছু লোকেরা যারা এখানে পৌঁছে গেছে, তারা আমরা নিজেরা ভোটটাও দিতে চাই এবং যতটা পারি ইম্প্যাক্ট করতে চাই নেক্সট ফিউ ডেজকে, যাতে এরা এই যে পরিবর্তনটা সত্যি হয়। একটা বিষয়ে যাব, আমরা দেখেছিলাম অভয়া কাণ্ডের সময় যারা বাইরে থাকে, আপনাদের মতন যারা প্রবাসী, তারাও সোচ্চার হয়েছিল সেই সময়, এবং সেখানে দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন বিদেশে ইউনিভার্সিটিতে একটা স্পিচ দিতে, সেখানেও অনেক প্রতিবাদের ঝড় উঠে এসেছিল এবং তারপরের ফলাফলও আমরা জানি। সেই সময় যিনি করেছিলেন রজত শুভ্রবাবু, তাকেও কিভাবে হেনস্থা করা হয়েছে এবং একাধিক ঘটনা সামনে এসছে। তো এই মুখ্যমন্ত্রী বলছে নারী সুরক্ষার কথা, যেহেতু আপনি বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী অভয়ার ঘটনা হওয়ার পর মুখ্যমন্ত্রী বলছেন নারী সুরক্ষাতেই পশ্চিমবাংলা কিন্তু এগিয়ে। যে উনার ডেফিনেশনে হবে, উনি তো সেই মুখ্যমন্ত্রী যিনি কামধেনুর সময় বলেছিলেন যে সমাজ থাকলে তাতে একটু রেপ হবে, যেরকম শরীর স্বাস্থ্য থাকলে একটু শরীর খারাপ হয়। তারপরে আরজি কর, কত ঘটনা, রাইট, আমরা সন্দেশখালী দেখেছি। সুতরাং উনি কোন মুখে বলেন, বাট এগেন মমতা বিং মমতা, আমরা সবাই জানি
তো পয়েন্টটা হলো যে উনি যাই বলুক তাতে কিছু এসে যায় না। আমরা জানি ছোট জায়গা বলবো না। ঠিক আছে, বলুন। তো দেখো, মমতা ব্যানার্জি যা ইচ্ছে বলতে পারে, কিছু এসে যাচ্ছে না। আমরা জানি এই মমতা ব্যানার্জি বলেছিলেন কামদুনির সময় যে শরীর থাকলে তো খারাপ হবেই, যেরকম সমাজ থাকলে যেরকম একটু একটু রেপ হতেই পারে। তারপরে আমরা দেখেছি সন্দেশখালি আরজি করে আমরা দেখলাম কি ঘটনা ঘটে গেল, তার মাঝখানে পার্ক স্ট্রিটের ঘটনা কত। নারী সুরক্ষা, যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, সব থেকে ফানি হলো ওনার নাম নিজের মমতা। আর সেই মানে নামের একদম মানে কি বলবো আর কি, মানে এর থেকে বড় মিসনোমার কিছু হতে পারে না। বাট যাই হোক, বাঙালি হিন্দুদের কাছে বা বাংলা সমাজের কাছে আমরা নারী ভিত্তিক সমাজ, আমাদের মাতৃশক্তিকে আমরা পুজো করি। সেখানে যদি মেয়েদের এই অবস্থা হয়, সেটা আমাদের মানে লজ্জা, আমাদের নাক কাটা যায়। এবং সেটাকে সেট করা, সেটাকে ফিক্স করা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া রিবিল্ডিং ফেজ অফ বেঙ্গলের জন্য। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা দেখেছি এর আগেও বহুবার বিভিন্ন ঘটনাতে যখন হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে দেখা গেছে চুপ থাকতে, সেভাবে কোনো প্রতিক্রিয়া তার তরফ থেকে আসেনি। তিনি বলছেন আমি তো সব ধর্ম মানে হিন্দু মুসলিম সব ধর্ম নির্বিশেষে আমি উন্নয়ন করি এবং কাজ করি, কোনো একটা ধর্মকে আমি পক্ষপাতিত্ব করি না। এবং বিজেপির ক্ষেত্রে বলছে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি করে। কি বলবেন? হ্যাঁ, মানে সেটাই আর কি। তো উনি মানে প্রথম কথা তো হলো কারোরই ইমপ্রুভমেন্ট করেন না, হিন্দু মুসলিম তো ভুলে যাও। উনি কারোরই ইমপ্রুভমেন্ট করেন না। আর যেটা উনি করেন সেটা হলো উনি একদম চক্ষু লজ্জাবিহীন অ্যাপিজমেন্ট পলিটিক্স করেন হিন্দুদের বিরুদ্ধে। হিন্দু ফোবিক, হিন্দুদেরকে, হিন্দু বাঙালিকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিয়েছে, লাভ জিহাদ থেকে শুরু করে জমি জেহাদ, এখানকার মানে হিন্দুদের উপরে অত্যাচার। আমরা দেখেছিলাম মালদাতে কি হয়েছিল, আমাদের দাস পরিবারে খুন, কত ঘটনা, দে গঙ্গা, সন্দেশখালি, তুমি গুনতে থাকো কারা সব থেকে মার খেয়ে গেছে, হিন্দুরা। বাঙালি হিন্দুদেরকে উনি একদম, তারপরে শেষে এটাও বললেন যে আমি মুখ্যমন্ত্রী আছি বলে তোমাদের বাঁচিয়ে রেখেছি। ভাবা যায় কোন জায়গায় মানে। তো মানে আজকে দেখো, আমরা হলাম শান্তিপ্রিয় জাতি, আমরা মানুষকে, আমরা অদ্বৈত বেদান্তে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সবাইকে এক দেখি, আমরা ধর্মের ক্ষেত্রে কখনো আমাদের সুপিরিয়রিটি বা এক্সপ্যানশনিজমে বিশ্বাস করি না। বাট সেই হিন্দু জাতিকেও এত বছরে, আর এর আগেও 34 বছরে সিপিএম কিছু এক্সট্রা কিছু ছিল না, তারাও তাই করে গেছিল। তারাও ঘুষপেটিয়া ঢুকিয়ে ঢুকিয়ে এই যে বলে তোমার অনুপ্রবেশকারী, এর পুরো ডেমোগ্রাফিক চেঞ্জেস সিপিএম এর এখন সেটা। তারপরে মমতা ব্যানার্জি সেই সিপিএম সরকারের বেস্ট ছাত্রী যদি কেউ বাই প্রোডাক্ট হয় সেটা ছিলেন উনি। আর তার এই 50 বছরে বাঙালি হিন্দুর পিঠ থেকে গেছে। সেই জন্য সেই জাতীয় এবার এই যে 92-93 এসে ভোট দেখছো কি করে, বাঙালি হিন্দু এরা কখনো বেরিয়ে এসে এত ভোট দেওয়া, আজকে গরম আজকে রোদ, কিন্তু আমরা কিন্তু একটা মানে ডেফিনেশন চেঞ্জ করছি। চিরকাল আমরা শুনে এসেছি 30% মুসলিম ভোট ব্যাংক। আমরা যেটা ঘুরিয়ে দিচ্ছে সমাজ, এই সমাজকে আমার প্রণাম। এই বাঙালি হিন্দু সমাজকে ভগবান যেটা আমাদের মধ্যে চৈতন্য এনেছে, আমাদের দিব্যজ্ঞান থাকলেও কাণ্ডজ্ঞানের চিরকাল অভাব ছিল। আমরা দেখিয়ে দিচ্ছি যে বাঙালি হিন্দু যদি ইউনাইট হয় তো আমরাই হলাম ভোট ব্যাংক। তাহলে বলছেন যে এই যে প্রথম ফেজের যে ভোটটা হলো, সেখানে দেখা গেল প্রায় 92-93% উপরে ভোট, মানে যেটা একটা ইতিহাস গড়েছে, এরকম এত পার্সেন্টেজ ভোট এর আগে হয়নি। তো এই ভোটটা কি শুধুমাত্র হিন্দুরা ইউনাইটেড হচ্ছে সেটার একটা বার্তা? 100%। নর্মালি তুমি দেখো, মুসলিমদের সবসময় পার্সেন্টেজ 90%-এর উপরে মুসলিম সমাজে। যেটা হতো, হিন্দু সমাজের ভোট পার্সেন্টেজ 70-এর কাছাকাছি ঘুরতো। এবার সেটা পুরো ঘুরে গেছে, হিন্দুরা বাড়ির বাইরে বেরিয়ে আসছে, ভোট দিচ্ছে। ফার্স্ট পেজে দেখেছো, সেকেন্ড পেজে সেটাকেও বিট করবে। হিন্দুরা বুঝে গেছে এটা আমাদের শেষ সুযোগ, আমার নিজের ভিটে মাটি ভূমি সংস্কৃতি ধর্ম বাঁচানোর এটা আমার শেষ। তো হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে আসছে, সোজা বাংলায় হিন্দু আইডেন্টিটি, হিন্দু বাঙালি আইডেন্টিটি আজকে একদম ক্লিয়ার কাট। তার এগেনস্টে যে যাই বলতে চেষ্টা করুক, সে যেটাকে যেইভাবে ডাইলুট করো, কিচ্ছু এসে যাচ্ছে না। হিন্দু বাঙালি ইউনাইট হয়ে গেছে, হিন্দু বাঙালি নিজেদেরকে অ্যাজ এ ভোট ব্যাংক বলো যাই বলো, বাট আমাদের সব আওয়াজ, আমাদের নিজেদের সুরক্ষা, আমাদের অস্তিত্ব, এটা আমাদের এক্সিস্টেন্সের ব্যাপার। বিজেপি বলছে এবারে প্রায় 200টার কাছাকাছি সিট পেতে পারে এবং দ্বিতীয় ফেজ 29 তারিখ এখনো বাকি আছে। কি মনে হয় এবারে কি সত্যি 200 ক্রস করবে? কারণ আমরা এর আগের নির্বাচনেও অমিত শাহজির মুখ থেকে শুনেছিলাম ইসবার 200 পার। তো এবারে কি 200 ক্রস করবে, মানে 200 অব্দি ছোবে? দেখো, আমি কোনো নাম্বার নিয়ে প্রেড করতে চাই না, নাকি আমি জ্যোতিষী, বাট আমি সেটা শুধু এটাই বলতে চাই, দুটো ব্যাপার। এক, ইটস এ স্যাফরন সুনামি। হিন্দু বাঙালি ইউনাইটেড প্রথমবার বেরিয়ে এসে ভোট দিচ্ছে, যার কোনো লিমিটলেস। লোকে এটাকে নর্মাল ইলেকশন হিসেবে দেখছে না, এটা মানুষের বাঁচার আরতি হিসেবে দেখছে। এবং সমাজ যখন এইভাবে জেগে যায়, আমরা 2011 সালেও যখন তৃণমূল এসেছিল আমরা দেখেছিলাম, তখন আর কিছু ম্যাটার করে না, কে ক্যান্ডিডেট কি ব্যাপার, ডাজেন্ট ম্যাটার।
এই ভোট হলো এত বছরের তৃণমূল এবং মমতা সরকারের যে অত্যাচার বাঙালির উপর এবং বিশেষ করে বাঙালি হিন্দুর উপর, তার প্রতিবাদের ভাষা। এই বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছিল, এই বাঙালিও হয়তো এই ধরনের ফ্যাসিস্ট সরকারকে তাড়াবে। আপনি যাকে ফ্যাসিস্ট সরকার বলছেন যদি চলেই যাবে, অবশ্যই এখনো 4 তারিখ কি হবে, কার কপালে কি নাচছে সেটা 4 তারিখ নির্ধারিত হবে। কিন্তু যেহেতু আপনি বললেন ফ্যাসিস্ট সরকার যদি চলেই যায়, শেষবার মতন ফ্যাসিস্ট সরকারকে কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ধর্মে বিশ্বাস করুন, কর্মে বিশ্বাস করুন, এবং একবার আয়নার সামনে দাঁড়িয়ে শুধু ভাবুন আপনি এই জাতিটার বিরুদ্ধে কি করে গেছেন। সব উপর থেকে ভগবান দেখছেন। কর্মও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো প্র্যাকটিসিং হিন্দু, আমরা কর্মফলে বিশ্বাস করি। আপনি বাকি মানুষকে যাই বলুন, ডিপ ডাউন আপনিও জানেন আপনি এই জাতির কি ক্ষতি করে গেছেন।